চায়নার একটি ৩৯ তলা বিলাসবহুল হোটেলে থাকার এবং খাওয়া দাওয়া করার দারুণ অভিজ্ঞতা শেয়ার করব এবারের এই ভিডিওতে, যেখানে আমি খেয়েছিলাম এবং দেখেছিলাম এমন কিছু খাবার যেটা আমার কাছে একেবারেই নতুন ছিল। সে রাতে জার্নিটা মূলত শুরু হয় শেনজেন থেকে। শেনজেনে বিওয়াইডি যে হেড অফিসটা ছিল, সেই হেড অফিসটা ভিজিট শেষে আমরা চলে আসি শেনজেন এয়ারপোর্টে। শেনজেন এয়ারপোর্টটা এত বড়, এত স্পেস তাদের, এটা আসলে আপনি যদি এখানে না আসেন তাহলে হয়তো ফিল করতে পারবেন না ওনাদের এই এয়ারপোর্টের স্পেসটা কত বড় আর কি সুন্দর। হাই, so she is my friend here from BYD. She just coordinated with me and she came here to say us goodbye here. She is not going to Renzhou. আর এখানে একবার আসলে আপনার কাছে মনে হবে চায়নারা তাদের ইনফ্রাস্ট্রাকচার কত লার্জ স্কেলে তৈরি করে থাকে। এয়ারপোর্টে ঢুকে আমরা আমাদের বোর্ডিংটা শেষ করে নিলাম। ও ওয়াও, দারুণ ডিজিটাল। জাস্ট পাসপোর্ট স্ক্যান করলাম, নিজের ফেস দেখলাম এন্ড ডান। বরাবর মতো আমি বলেছিলাম উইন্ডো সিটটা দিতে, জানি না ওনারা উইন্ডো সিটটা দিয়েছেন কিনা বা আদৌ আমার কথাটা উনি বুঝেছেন কিনা। চায়নাদের এখানে একটা সমস্যা, ওনারা ইংলিশ বা ওনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো বোঝেন না, এবং আমার কাছে মনে হচ্ছে বোঝার তারা চেষ্টাও করে না। যদি এই চেষ্টাটুকু করতো তাহলে আমি যে উইন্ডো সিটটা বলেছি তাহলে হয়তো এটা বুঝতে পারতো যে আমার উইন্ডো সিটটার প্রয়োজন। মূলত একটু আগে যেটা করেছিলাম, আমরা আমাদের ফেস রিকগনিশন বা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা নিয়েছিলাম। এবার হচ্ছে আমাদের ইমিগ্রেশনের পর্ব। ইমিগ্রেশনের লাইনটা অনেক বড় ছিল, তাই এখানে একটু সময় লেগেছিল আমাদের। ওই চেকটা শেষ, এবার আমাদের লাগেজ চেক করবে বা আমাদের যে হ্যান্ড লাগেজগুলো আছে এগুলো চেক করা হবে। সেই জন্য একটা লাইনে দাঁড়াতে হলো। আমি ভয় পাচ্ছিলাম, না জানি আমাদের ব্যাগের ভিতরে কি না কি থাকতে পারে। মন মেজাজ একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ, মজায়ও আছি, কষ্টেও আছি। ভেঙে বলি, চেকিংয়ের সময় আমার কাছে 2টা পাওয়ার ব্যাংক পাইছে, একটা ড্রোনের ব্যাটারি পাইছে। সো ড্রোনের ব্যাটারিটা এবং বড় পাওয়ার ব্যাংকটা সবগুলোতে হচ্ছে CCC, রাইট, CCC ছিল। ওই সিম্বলটার কারণে ওগুলো ছেড়ে দিছে। বাট আরেকটা ছোট পাওয়ার ব্যাংকে ওটাতে CCC ছিল না, যার কারণে ওটা ছাড়েনি, ফেলে দিছে। আর মজার পার্টটা হচ্ছে, এক ভাইয়ের সাথে হচ্ছে 2টা বোতল ছিল, একটা বিয়ারের বোতল ক্যান ছিল, বোতল 2টা ফেলে দিছে, ক্যানটা ফেলে দিছে। আর ভাই হচ্ছে কষ্ট পাইছে, ওইটা দেখে আমাদের মজা লাগতেছে। আমরা সমস্ত সিকিউরিটি ক্লিয়ারেন্স শেষ করে এরপরে চলে যাই আমাদের ফাইনাল টার্মিনালের দিকে। এখন আমাদেরকে মেট্রো ধরতে হবে, আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। এখান থেকে মেট্রো ধরে যেতে হবে একেবারে এয়ারপোর্টের কাছে, মোটামুটি 15 মিনিট লাগবে। এরপরে হচ্ছে আমরা ফ্লাইটের ওখানে যাব, দেন ওয়েট করতে হবে আর কি। সেখানে গিয়ে আমাদেরকে মূলত ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে, বা সেখান থেকে আমরা মূলত ফ্লাইটে উঠে যাব আর কি। একটা দেশের এয়ারপোর্ট ঘুরলে আসলে বোঝা যায় ওই দেশটা আসলে কী লেভেলে ডেভেলপড। যেমন দেখেন ওনাদের এই এয়ারপোর্টের উপরে এই জায়গাটাতে গুসি, বারবারি, প্রাডা থেকে সবগুলো ব্র্যান্ডে হচ্ছে এখানে দোকান দিয়ে রাখছে বা শোরুম দিয়ে রাখছে। দেখেন ওইদিকে ওমেগা শোরুম, এদিকে বারবারি, ওদিকে গুসি, এই যে ম্যাক্স মারা, ওয়ান্ডারফুল। যাই হোক, সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আমাদের ফ্লাইটের সময় হয়ে যায় এবং কল চলে আসে। সো ফাইনাল সিকিউরিটি ক্লিয়ারেন্সটা শেষ করে আমরা উঠে যাই একেবারে আমাদের ফ্লাইটে। প্লেনের ভেতরটা অনেক বড় ছিল, কাইন্ড অফ একটা বড়সড় লোকাল বাসের মতো বলা যায়। আর আমরা মূলত এই শেনজেন শহর থেকে যাব জেনজৌ শহরে। সো সেখানে মূলত 2 থেকে 2.5 ঘন্টার মতো আমাদের ফ্লাই করতে হবে। কপাল ভালো, এই ফ্লাইটে নেটফ্লিক্স ছিল। সো আমি আমার বেশিরভাগ সময় কাটাচ্ছিলাম নেটফ্লিক্সের মুভি দেখতে দেখতে। মাঝে ফ্লাইটে কিছু খাবার দাবার দিয়েছিল, চাইনিজ খাবার দাবার, বাট আমরা বলেছিলাম আমাদেরকে যেন হালাল খাবার দেওয়া হয়। তো সেভাবে তারা খাবার দাবার দিয়েছে, খাওয়া গিয়েছিল, আমি শান্তি মতো খেতে পেরেছিলাম, খুব একটা খারাপ ছিল না। এবং প্রায় 2.5 ঘন্টা ফ্লাইট শেষে আমরা পৌঁছাই জেনজৌ শহরে। এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে উঠে আমাদের গন্তব্য শুরু আমাদের হোটেলের দিকে। চরম লেভেলের ঠান্ডা, এতক্ষণ এয়ারপোর্টের ভেতরে ছিলাম তো বুঝতে পারিনি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতেছি হাতটা একেবারে পুরো জমে যাচ্ছে, মাইনাস টেম্পারেচার চলতেছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মজা। চায়না তখন চকচকে শহর দেখা যাচ্ছে। জেনজৌ শহরটা আমার কাছে অনেক ডেভেলপড মনে হয়েছে, এবং দেখছিলাম অনেকে ঘুমিয়ে গেছে, অনেকে জেগে আছে। বেশিরভাগ লাইটগুলো তখন নিভানো, বাট যতটুকু দেখছিলাম খুবই চকচকে লাগছিল। আমরা যে হোটেলটাতে যাচ্ছি এটার নাম হচ্ছে JW ম্যারিয়ট। এটা অনেক উঁচু একটি হোটেল, বলা যায় চায়নার তথা জেনজৌ শহরের অন্যতম উঁচু হোটেলগুলোর মধ্যে একটা। আর যার কারণে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর থেকে অনেক দূর থেকেই, রাস্তায় থেকেই আমরা আমাদের হোটেলটাকে দেখতে পাচ্ছিলাম।
এবং তাদের যে লাইট আছে এই লাইটের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়। সো কেউ যদি চায় যে এখানে কাস্টমাইজ কোনো ডিজাইন করবে বা অ্যাডভার্টাইজমেন্ট করবে বা কোনো কিছু লিখবে, তো সেটাও তারা এখানে লিখতে পারে বা অ্যাডভার্টাইজ করতে পারে। বাস থেকে নামতেই চোখে পড়লো হোটেলের সামনের ভিউটা। বেশ জমকালো আলো এখানে, বাট দেরি করা যাবে না, আমাদের ডিনারের সময় শেষ হয়ে যাচ্ছে। টোকেন দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, সো আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে আগে ডিনারে জয়েন করতে হবে। লিফটে উঠে আমরা 39 তলা দিয়ে দিলাম, কেননা সেই 39 তলাতেই হচ্ছে মূলত আমাদের ডিনার, সেখানে আগে আমাদেরকে যেতে হবে। লিফট থেকে বের হয়ে প্রথমে লবিটা চোখে পড়লো। এত সুন্দর আর এত বড় লবি দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। লবিতে হচ্ছে আমরা চেক ইন করে নিই, চেক ইন করে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেখে চলে যাই ডিনার করতে। এই হচ্ছে হোটেলে বুফে ডিনারের জায়গা। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার দাবার সাজানো আছে। যেমন প্রথমে ঢুকতেই ডান দিকে হচ্ছে ড্রিঙ্কসের কর্নার, যেখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। এই ড্রিঙ্কসের মধ্যে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ফলের জুসগুলো আছে, যে যেটা চায় নিজের মতো করে এখান থেকে নিয়ে খেতে পারে। এবার চলে যায় আপনাদেরকে মূল আইটেমগুলো দেখানোর জন্য। এখানে হটপটগুলো ছিল, এরপরে এখানে চিকেনের পার্ট, এরপরে বিভিন্ন ধরনের খাবার দাবার। এখানে শামুকগুলো দেখেন কিভাবে বয়েল হচ্ছে, তার পাশে মাছগুলো অনেক মজা ছিল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চাটনি বা আমরা যেটাকে ভর্তা বলে থাকি, সেই বিভিন্ন ধরনের ভর্তা এখানে দেওয়া বা চাটনি দেওয়া। এই পাশে হচ্ছে বিভিন্ন কাঁচা শাকসবজি। চাইনিজরা বিভিন্ন শাকসবজি কাঁচা বা আদা সেদ্ধ বা সেদ্ধ করে খেয়ে থাকে। সো এখানে মূলত সেগুলো সাজানো ছিল। একটা বড় ড্রামের ভেতরে কাঁকড়া সেদ্ধ হচ্ছিল। সেদ্ধটা মূলত পানি দিয়ে না, শুধুমাত্র বাষ্প দিয়ে। এদিকে দেখলাম বেশ কিছু প্রসেস মিট, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, শুকরের মাংস আছে, সবকিছু এখানে দেখলাম সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু আমরা যেহেতু মুসলিম, তাই আমাদেরকে এখানে হালাল হারাম বিবেচনা করে খেতে হচ্ছিল। এটা হচ্ছে মূলত ওপেন স্পেস, এখানে যে যার মতো করে ইচ্ছা বসে খাওয়া দাওয়াটা করে। আচ্ছা, কর্নার কিন্তু শেষ হয়নি, আরেকটা বাকি আছে। এটা হচ্ছে সি ফুড কর্নার। এখানে একেবারে সি ফুডগুলোকে জাস্ট ফ্রোজেন করে রাখা হয়েছে বা বরফ দিয়ে রাখা হয়েছে। যে যার মতো করে এখানে চাইলে স্টিম করেও খেতে পারে বা সরাসরিও খেতে পারে। শুধুমাত্র যে কাঁচা সি ফুড রেখেছে বা হাফ বয়েল সি ফুড রেখেছে, ব্যাপারটা এরকম না। চায়নারা কাঁচা মাছ বা কাঁচা মাংস খেতে ভালোবাসে। সো এখানে এরকম কিছু কাঁচা মাছ বা কাঁচা মাংসও রাখা আছে, চাইলে যে যার মতো করে ইচ্ছে এখান থেকে কাঁচা মাছ নিয়ে বা কাঁচা মাংস নিয়ে খেতে পারে। এপাশে অনেক প্রকারের সুশি ছিল। সুশি যেহেতু তাদের অন্যতম প্রধান খাবার, সো আমিও এগুলো টেস্ট করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। এই পাশটাতেও বিভিন্ন ধরনের সালাদ আইটেম, চেরি টমেটো থেকে শুরু করে বাঁধাকপি থেকে শুরু করে লেটুস পাতা, যা কিছু পারা যায় সবকিছু তারা এখানে সাজিয়ে রেখেছিল। আর এ পাশটাতে হচ্ছে আইসক্রিম কর্নার, যে যার মতো করে কাস্টমাইজ এখানে আইসক্রিম বানিয়ে তারপরে খেতে হয়। কোন দেওয়া আছে, বিভিন্ন ধরনের বীজ দেওয়া আছে, যেমন কুমড়ো বীজ বা অন্যান্য বিভিন্ন ধরনের বীজ দেওয়া, প্লাস আইসক্রিম এবং কিছু ফ্লেভার্স। আচ্ছা, একটু আগে আপনাদেরকে যে ড্রিঙ্কসের কর্নারটা বলেছিলাম, সেই ড্রিঙ্কসের কর্নারটা একটু ক্লোজলি দেখাই। প্রথমে হচ্ছে এখানে বিভিন্ন ফলের জুস, বিভিন্ন ফলের ফ্লেভারকে ইউজ করে মূলত এখানে জুস বানানো হয়েছে। এরপর থেকে বিভিন্ন প্রকারের সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস। আমি জাস্ট একটু দেখিয়ে দিই, সবগুলোর নাম আসলে আমার মনে নেই, বাট আপনারা হয়তো দেখলে অনেকে চিনতে পারবেন বা বলতে পারবেন। সেগুলো আপনারা কমেন্টে চাইলে বলে দিতে পারেন। রেড ওয়াইনের মতো এত দামি আর প্রিমিয়াম একটা ড্রিঙ্কস তারা এখানে বুফে দিচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে অনেক সারপ্রাইজিং লেগেছে। ওইখানে একটা কর্নার, দেন এইখানে একটা কর্নার, দেন ওইখানে একটা কর্নার, ওখানে একটা কর্নার, দেন ওইখানে একটা কর্নার, দেন ওইখানে দুটা কর্নার। সো এইরকম এতগুলো কর্নার, 1 2 3 4 5 6 7, 7টা কর্নার। এই হচ্ছে মোটামুটি সবগুলো কর্নারের ওভারভিউ। বাট আমার পেটে তখন ক্ষুধা, তাই আমি বেশিক্ষণ ভিডিও না করে খাওয়া দাওয়া নেওয়া শুরু করে দিলাম। সবগুলো ঘুরে ফিরে আমি এই আইটেমগুলো নিয়েছিলাম, কোনো প্রকারের ভাজা পোড়া তেমন নেইনি। যতটুকু পারা যায় র খাবার দাবার নিয়েছি, সাথে একটু সুশিও নিয়েছিলাম। ওভারঅল আমার কাছে দেখে অনেক লুক্রেটিভ মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল খেতে বেশ ভালোই লাগবে। ফ্র্যাঙ্কলি যদি বলি, একেবারে খারাপ না, খুবই ভালো। বাট এখানে একটু আনকমন খাবার দাবার পেয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম যে রাতে আবার ক্ষুধা লেগে যায় কিনা। একটা চিংড়ি দিচ্ছে, এটা হাফ বয়েল। এটা ঝাল। বাট যেহেতু টায়ার্ড ছিলাম, তাই অতটুকু আসলে ভাবনার কোনো টাইমও ছিল না।
আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার হাতের এইখানে কিন্তু ওয়াইন না, এটা হচ্ছে গ্রেপ জুস, যেটা আমি একটু আগে নিয়েছিলাম। এরপর আমি গিয়ে একটা অ্যাপেল ফ্লেভারের সফট ড্রিঙ্কস নেই। আমি আরেকটু ক্লোজলি দেখাই আপনাদেরকে। সো আপনারা যদি চান যে আসলে এটা কি ড্রিঙ্কস, এটাকে জাস্ট গুগলে বা এআই দিয়ে সার্চ করলেই এটা ডিটেলসটা পেয়ে যাবেন। আমরা সেদিন দেরি করে ফেলেছিলাম। চায়নারা আসলে অত রাত পর্যন্ত জাগে না বা অত রাত পর্যন্ত তাদের ডিনার ওপেন থাকে না, বাট আমাদের ফ্লাইট যেহেতু সেদিন লেট করেছিল তাই তারা আমাদের জন্য খোলা রেখেছিল এবং পুরো রেস্টুরেন্টটাতে আমরা সেদিন মাত্র 8 জন বা 10 জনই ছিলাম। আসলে সেই রাতের বুফে ডিনারটা আমার মনে রাখার মতো একটা ডিনার ছিল। এমন কিছু আইটেম খেয়েছি বা এমন কিছু আইটেম দেখেছি যেটা আমি আসলে জীবনে কখনো দেখিনি বা খাবো বলে চিন্তাও করিনি। বিশেষ করে কাঁচা মাংস, কাঁচা শাকসবজি বা কাঁচা মাছ, এগুলো তো আসলে চিন্তার বাইরে ছিল। এগুলো এতদিন শুধুমাত্র বিভিন্ন মুভিতে বা ডকুমেন্টারিতে দেখতাম, বাট একেবারে যে নিজের চোখের সামনে বা আমাকে নিজেকে খেতে দিবে, এটা প্রথমবারের মতো আমার এক্সপিরিয়েন্স ছিল। শেষ, যাই হোক, আমাদের ডিনার করা শেষ, আমরা চলে যাব এখন রুমে। অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে হবে, ভোরবেলা উঠতে হবে 6:30টার দিকে। সো বেশিক্ষণ দেরি করা যাবে না। আমি একটু আপনাদেরকে আমার রুমটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে রুমের ঢোকার জায়গা। লিফট থেকে বের হলে এরকম একটা লবি পাওয়া যায় এবং লবি থেকে রুমের দিকে যেতে হয়। এটা হচ্ছে আমার রুম। এই হচ্ছে আমার রুম। এই রুমটা আসলে 2 জন বা 3 জনের জন্য খুবই সুইটেবল। আমার একা হিসেবে অনেক বড় হয়ে গেছে দেখে আসলে সারাদিনের যে শরীরের ক্লান্তি পুরোটাই দূর হয়ে গিয়েছিল। এ পাশে টিভি, বসে কাজ করার মতো টেবিল চেয়ার আর মিনিমাল কিছু ডিজাইনের ফার্নিচার। ডান দিকে ওয়াশরুম ছিল, ওয়াশরুমটা একেবারে ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া। আমি আসলে চিন্তা করছিলাম আমি তো একা আসছি, এখানে যদি আমি অন্য কাউকে নিয়ে আসতাম, কাপল থাকলে সমস্যা ছিল না, বাট সাথে যদি অন্য একজন ভাই থাকতো তাহলে কি সমস্যাটায় না আমি পড়তাম। এখানে বাথটাব, সুন্দর করে শুয়ে গোসল করার মতো সিস্টেম এবং বাথটাবের সামনে আবার একটা টিভিও আছে। বাথরুমে প্রপার অ্যামিনিটিস ছিল, সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস তাদের, আর যতটুকু পারা যায় পানি দিয়েছে। টয়লেটের ক্ষেত্রে ওনাদের এখানে হাই কমোড ছিল, বাট আনফরচুনেটলি এখানে কোনো বদনা নেই বা পাইপ নেই বা টেপ নেই। সো আপনাকে হয় টিস্যু ইউজ করতে হবে, অথবা সাথে করে বোতল নিয়ে আসতে হবে, অথবা পাশে এখানে বাথ সেকশন আছে, বাথ সেকশনে গিয়ে পরিষ্কার হয়ে নিতে হবে। আর জানালা পর্দা সরালে পুরো শহরের অনেক উঁচু থেকে দারুণ কিছু ভিউ পাওয়া যায়, কিন্তু যাদের হাইট ফোবিয়া আছে তাদের কাছে এটা অনেক ভয়ও লাগতে পারে। যদিও সে রাতে আর বেশিক্ষণ রাত জেগে থাকিনি, হালকা কিছু হাতের কাজ এবং ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাই এবং সকাল সকাল উঠে আবার সেম জায়গাতে ব্রেকফাস্টটা বুফে ব্রেকফাস্ট ছিল। নিজের মতো করে অনেক চাইনিজ আইটেম দিয়ে ব্রেকফাস্টটা করে নেই, অনেক প্রকারের আইটেম ছিল ডিনারের মতো। সবকিছু আমি একবার এখানে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। সো ট্রাই করবো নেক্সট কোনো পর্বে এটা দেখানোর জন্যে। আর আমাদের মূলত সেদিনে গন্তব্য ছিল বিওয়াইডি এক্সপিরিয়েন্স সেন্টারের দিকে, যেটা কিনা জেনজৌতে বিওয়াইডি ফ্যাক্টরির পাশেই। সো আমরা সেদিন আসলে বেশিক্ষণ দেরি না করে ব্রেকফাস্ট করেই রওনা দিয়ে দিই বিওয়াইডি ফ্যাক্টরির বা এক্সপিরিয়েন্স সেন্টারের দিকে। সেই অভিজ্ঞতা বা এক্সট্রিম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব পরবর্তী পর্বে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ।